মানে আমরা সবার সবাই কাছে আশ্বস্ত করছে সবাই যে আশ্বস্ত আর করছিল। এতদিন তো আমাদের চাইলেও কাছে করা যেত না। ডকুমেন্টারি এভিডেন্স আছে তখনকার সময়ের যিনি কথিত প্রধান ছিলেন রাষ্ট্রপ্রধান ছিলেন তিনি থেকে শুরু করে বর্তমান যিনি আজকে প্রধানমন্ত্রী হয়েছেন তার কাছেও আমরা গিয়েছি সেই ডকুমেন্ট আমাদের কাছে আছে বর্তমান প্রধানমন্ত্রী আমাদেরকে আশ্বস্ত করেছে এই হলো তারেক বর্তমান রহমান। প্রধানমন্ত্রীর ছবি যিনি উনিও কথা দিছে আমাদেরকে যে এটা আমি ন্যায় বিচার করব আপনারা আপনাদের প্রাপ্য পাবেন যিনি আজকের প্রধানমন্ত্রী কিন্তু আজকে 9 মাস অতিবাহিত হইতেছে। কিন্তু সেটার পরও আজকে 9 মাস অতিবাহিত হয়ে গেছে 10 মাস না ক্ষতিপূরণের জন্য উচ্চ আদালত বলছে 5 করোড় টাকা কেন দেওয়া হবে না তারা সেখানে আসে নাই নাম্বার 1 তারপরে ওই যে তাদের একটা ডাস্টবিন শপিং ছিল ও বলে গেছে 20 লক্ষ টাকা বলো নাকি কত বলছে 20 লক্ষ টাকা দেবে মানে এটা মানে খেলার পুতুল একটা ছেলে মাইলস্টোনের মতো সেখানে আমার নিরীহ নিরস্ত্র একটা ছেলে মারা যাবে তার জীবনের মূল্য 20 লক্ষ টাকা হোয়াট ইজ দিস পরিবার ধ্বংস, 2টা ছেলে। একটা পরিবারে আর জীবনে কোনোদিন সন্তান হবে না ওই মানুষটার ওই 1 নম্বর সাক্ষীর জীবনে কোনোদিন তার সন্তান গ্রহণ করে সবাই তার 2টা সন্তানে দিস ইজ এনাফ 2টা সন্তানই ওখানে মৃত্যুবরণ করেছে যারা রাষ্ট্রের দায়িত্বে ছিল তাদের প্রত্যেকেই দায়িত্বশীল তারা নেগলেসে তারা প্রতারণা করেছে এবং তাদের সুকৌশলেই এই ভূপাতিত আমরা সংঘটিত হয়েছে বিমানটি দুর্ঘটনায় হয় নাই আমরা মনে করি এটা পরিকল্পিত হত্যাকাণ্ড ভাই, আমি একটু বলবো। আদালতকে আমরা বলছি যে লর্ডশিপ আদালত আমাদেরকে জিজ্ঞাসা এই সেকশন ওয়ারি আপনারা আসছেন আপনাদের ওনারা আমাদের ধারাগুলি দেখলেন যে ঘটনার সাথে এবং ধারার সাথে মিল রয়েছে প্রত্যেকের বিরুদ্ধে এটা মিল থাকার কারণে পরবর্তীতে উনি এই আদালত আজকে এই মামলা আদেশের জন্য রেখেছেন যেহেতু এই মামলায় অনেকেই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে স্টিল নাও আছে আসামি এখানে মোট 16 জনকে আমরা আসামি করেছি 16 জনকে আসামি করেছি আমরা আসামির সংখ্যা এখানে এয়ার মার্শাল যিনি চিফ বর্তমানে বিমান বাহিনীর উনি আছেন ওনার অধীনস্থ কর্মকর্তারা রয়েছেন এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা কর্নেল নুন নবী কর্নেল তারপরে মোহাম্মদ জিয়াউল আলম ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল তার পরবর্তীতে মোহাম্মদ মাসুদ আলম ওই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল রিফাত নবী স্কুল শাখার প্রিন্সিপাল চেয়ারম্যান রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ তার নেগলিজেন্স এই প্রতিষ্ঠান ভবন নির্মাণের ত্রুটিতে এটা রিপোর্টে আসছে তদন্ত রিপোর্টে আসছে ফিল্ড মার্শাল সুপারভাইজার যিনি উত্তরা দায়িত্বে আছেন ওই এলাকার তাই সে সিদ্দিক জুবায়ের শিক্ষা সচিব শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এই প্রতিষ্ঠানটি কীভাবে চললো অনৈতিকভাবে সেই কারণে উনি আসেন সচিব প্রতিরক্ষা মন্ত্রণালয় যার আন্ডারে এই বিমান উদয়ন হয় ডক্টর মোহাম্মদ ইউনূস সাবেক প্রধান উপদেষ্টা এবং প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তিনি নেগলেসিস ছিল তিনি ওখানে দায়িত্বে থাকার পরে এই বিমানটি ত্রুটিজনিত বিমানটি কেন উদয়ন হলো এই কারণে এবং তিনি জাতির সাথে একটা কমিটমেন্ট দিয়েছেন যে এদেরকে আমরা সর্বোচ্চ ক্ষতিপূরণ দিব তাকে 2টা সেকশানে নেওয়া হলো 304 এবং 418-তে 2 সেকশানে তার বিরুদ্ধে লাই করবে ডক্টর আসিফ নজরুল সাবেক সাবেক আইন উপদেষ্টা তারপরে সিআর আব্রাহ সাবেক শিক্ষা উপদেষ্টা রাজওয়ানা হাসান সাবেক পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা সন্তানই ছিল আমাদের 2টা সন্তানই শহীদ হয়েছে তো আমরা ঘটনার পর থেকে অদ্যাবধি বিগত সরকারের সকল মহলে আমরা প্রচেষ্টা চালিয়েছি এবং সবার কাছে দলমত নির্বিশেষে সবার কাছে গিয়েছি সবাই আমাদেরকে আশ্বস্ত করছে কিন্তু আশ্বস্ত করতে করতে আর কি দীর্ঘ 10 মাস প্রায় অতিবাহিত হতে যাচ্ছে আমরা কোনো ন্যায় বিচার পাইনি এবং বর্তমান যে সরকারে যারা আছেন তাদের স্থানীয় নেতৃবৃন্দ সহকারে বর্তমান প্রধানমন্ত্রী সহকারে সবাইকে আমরা বিষয়টি অবহিত করেছি এবং আমরা তাদেরকে লিখিতভাবে জানিয়েছি আমাদের ন্যায় বিচারের জন্য তারা আশ্বস্ত করেছে আমাদেরকে ন্যায় বিচার করবেন কিন্তু দীর্ঘ 10 মাস অতিবাহিত হওয়া পরেও আমরা কোনো তাদের থেকে ন্যায় বিচার পাইনি বিদায় আজকে আমরা আদালতে হাজির হয়ে যে আদালতের শরণাপন্ন হচ্ছি যাতে আমরা এই আদালতে ন্যায় বিচার পাই আমরা আপনাদের মাধ্যমে আরও জানাইতে চাই এদেশের যে শিক্ষক ছাত্র যারা আছেন তারাও যাতে সোচ্চার হয় এই ন্যায় বিচারের জন্য কারণ যেখানে দেখা গেছে যে একটা যুদ্ধ কবলিত দেশেও স্কুলে এবং হাসপাতালে যে অ্যাটাক করা সেটাও হলো যুদ্ধাপরাধের শামিল কিন্তু আমাদের দেশে শান্তিপ্রিয় একটা দেশে একটা স্কুলে একটা বিমান ফালায় এতগুলা লোক যুদ্ধ বিমান ফালিয়ে এতগুলা লোক মারা যাবে
আর তার জন্য কোনো দায় হবে না, তাহলে দায়টা কার? দায়টা কি তাহলে আমাদের, যেন আমরা সন্তান জন্ম দিয়েছি, আমরা সন্তান স্কুলে পড়িয়েছি, এই জন্য কি আমাদের দায়? তাহলে তো আমাদের শাস্তি হওয়া উচিত। বাট এখানে কারো না কারো তো দায় আছে। আমরা গ্রামে দেখেছি যে একটা সাইকেলের তলেও যদি একটা হাঁস মুরগিও পরে মারা যায়, সেখানেও একটা দায় থাকে, সেখানেও একটা বিচার হয়। কিছুদিন আগে আপনারা আরও জেনেছেন যে নাটোরে এরকম কুকুরের বাচ্চা হত্যার জন্য পানিতে ফালিয়ে মারছে, এই জন্য সেখানেও কিন্তু বিচার হয়েছে। কিন্তু আমাদের এতগুলো লোক মারা গেল, তাহলে মানুষের বিচার হইল না, তাহলে কি মানুষের কোনো মূল্যই নেই এখানে? কেন বিচারটা হবে না? তাহলে এর জন্য আমরা আপনাদের মাধ্যমে এদেশের শিক্ষক এবং ছাত্র সমাজকে যেন আহ্বান জানাচ্ছি, আমাদের সাথেও সোচ্চার হওয়ার জন্য এই ঘটনাটি যাতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার হয় এবং ভবিষ্যতে এই ধরনের শিক্ষক বা ছাত্ররা কেউ যাতে নিহত না হয়, আমাদের মতন যারা নিঃসন্তান না হয়। আমাদেরকে আজকে আপনি পুরো পৃথিবী দিয়ে দিবেন, তাতে কি হবে? আমাদের হবেটা কি? আমরা কি আমাদের সন্তানদেরকে ফিরে পাবো? আমাদের সন্তানটা কি আমাদের বৃদ্ধা বয়সে কে দেখাশোনা করবে? আপনি কি টাকার বিনিময়ে আপনার সেবা শুশ্রূষা করাইতে পারবেন কাউকে দিয়ে? যিনি বাদী আছেন, ওনার একটা সন্তানই ছিল, উনি আর কখনই সন্তান লাভ করবে না, তাহলে ওনার বংশ এখানেই শেষ। তাহলে আপনি বলেন এটা কিভাবে, কেন সে ন্যায় বিচারটা পাবে না বলেন? 10 মাসের মতো হয়ে যাচ্ছে, আমরা আমাদের সন্তানের কোনো রকমের সুবিচার পাইনি। তো আমরা আসলে ন্যায় বিচারের লক্ষ্যে আজকে এই বাদীর সাথে সম্পৃক্ত হয়ে একতা স্বীকার করে আমরা এই আদালতে স্বর্ণাপন্ন হয়েছি। আসলে আমাদের এটার যদি একটা আমরা ন্যায় বিচার পাই, তাইলে হয়তো ভবিষ্যতে এরকম কর্মকাণ্ড করতে বা যে কোনো ডিপার্টমেন্টেই হোক, তখন তারা সাবধানের সাথে কাজ করবে। তো আসলে এগুলা কি বলবো ভাই, এক বিচার আজকে আমরা দুনিয়াতে আপনাদের এই আদালতে দিয়ে গেলাম, আরেক বিচার আমরা আল্লাহর কাছে দিয়ে রাখছি। এমন একটা হৃদয় বিতরক ঘটনা ঘটলো ভাই, আজ পর্যন্ত এটা নিয়ে কেউর কথা নেই। এখন সেটা কার মনে নেই, ভুলে গেছে। ঠিক আছে, তো সাক্ষী রেখে গেলাম আপনাদেরকে, সাংবাদিক ভাইরা, আপনারা সদস্য থাকেন, আপনাদেরও ছেলে মেয়ে আছে। আমরা ভাই দল করি না, আমরা কোনো রাজনীতি করি না। আমরা আসছি আমাদের ছেলেদের সন্তান যাতে কাউ আর ভবিষ্যতে এরকম পরিস্থিতির না শিকার হয়। ঠিক আছে, আর বাকিটা আল্লাহর কাছে দিয়ে দিছি, ওইখানে জবাবদি সবারই করতে হবে। কারো না কারো তো ত্রুটি আছে বা দায়িত্বের অবহেলা আছে, বিদায় এরকম একটা ঘটনা ঘটছে। তো আসলে আমরা কি বলবো, মানসিকভাবেও আমরা এখন পর্যন্ত ফিরতে পারি নাই, সুস্থ না। আমরা পারবো কিনা আমরা জানি না। আমাদের যদি বাসা বাড়িতে যান তাহলে বুঝতে পারবেন, একটা মানুষ চলে যাওয়া মানে একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যাওয়া। ভাই আমার একটা ছেলে মারা গেছে তা না, আমার পুরো ফ্যামিলিটাই শেষ করে দিচ্ছে। আমরা কেউ সুস্থভাবে জীবনযাপন করতে পারি না। আপনাদের কাছে কি বলবো ভাই, এই জন্য আল্লাহর কাছেও বলে গেলাম, সাক্ষী রেখে গেলাম এই বাংলাদেশের মানুষকে। এত একটা ঘটনার পরে সারা আল্লাহর আসর পর্যন্ত আমাদের চোখের পানির জন্য কেঁপে যায়, কিন্তু এই বাংলার মানুষের চোখের পানি কাঁদে না, হৃদয় কাঁদে না, এদের পাশে কেউ দাঁড়ায় না। এইগুলো ঘটনা ঘটেই যায়। হয়তো বা সবাই বলে যে আজকে দেখবো কালকে দেখবো, কিন্তু ভাই লাশ পর্যন্ত আর কেউ খবর নেয় না। সবাই সবার মতো অবস্থায় চলে যায়। এই জন্য এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি সবসময় ঘটতে থাকে। তো এইভাবে ঘটতে থাকলে আজকে আমি এটার দায়ভার বহন করতেছি, কালকে ভাই আপনারাও এটার দায়ভার বহন করতে হবে। তো এরকম একটা দৃষ্টান্তমূলক যদি শাস্তি হয় বা সরকার এটার ব্যাপারে সদয় হয়, স্বইচ্ছা গ্রহণ করে, তাই বা পদক্ষেপ নেয়, তাহলে আমরা ন্যায় বিচার পাবো। এবং ভবিষ্যতে কোনো লোক বা কোনো ডিপার্টমেন্ট বা প্রতিষ্ঠান তারা সুন্দরভাবে তাদের প্রতিষ্ঠান পরিচালনা করবে। ঠিক আছে, আর বাকি জিনিসগুলো তো আপনারা জানেনই কিভাবে কি ঘটছে। আচ্ছা, আমার নাম মোহাম্মদ রেজাউল করিম, আমার ছেলের নাম সামিউল করিম, মোহাম্মদ সামিউল করিম। ও ক্লাস 7-এ পড়তো, ইংলিশ ভার্সনে। প্রবাদ্যমূলক একটা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, এর মাধ্যমে জাতি জানতে পারে। আজকে যে মামলাটা জাতির সামনে এসেছে, সেই মামলাটা অত্যন্ত বাঙালি জাতির ইতিহাসে একটা চাঞ্চল্যকর মামলা। এটা গত 21শে আগস্ট 21শে জুলাই 2025 সালে যে একটা যুদ্ধ বিমান ভূপাতিত হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে, উত্তরা দিয়াবাড়িতে। এখানে বাদীর সন্তান সহকারে ইনোসেন্ট কোমলমতি শিশু মারা গেছে 28 জন। এই শিশুরা ছিল নিরপরাধী।
এরা রাষ্ট্রের ভবিষ্যৎ ছিল। মাইলস্টোনের মতো শিক্ষা প্রতিষ্ঠান থেকে এরা পড়াশোনা করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে পালন করবে। এখানে বাদীর একটা সন্তান, 1 নম্বর সাক্ষীর 2টা সন্তান, তার জীবনে আর কোনো ছেলে সন্তান হবে না, 2টা সন্তানই পৃথিবী থেকে চলে গেছে। 3 নম্বর সাক্ষী, তার একটা সন্তান। এই যে একটা 28টা শিশু পৃথিবী থেকে বিদায় হয়ে গেল, তখনকার যারা ক্ষমতায় ছিলেন তাদের গড়ে ডোর টু ডোর তাদের কাছে এরা ন্যায় বিচারের জন্য গিয়েছিল, বাদী এবং সাক্ষীরা। গত 18 মাসের বিফোর দ্য ফেব্রুয়ারির পূর্বে যে গভর্নমেন্ট ছিল, সেই গভর্নমেন্টের নেগলিজেন্স ছিল, যারা দায়িত্বপ্রাপ্ত ছিল। আমরা এই মামলাটা তাদের নেগলিজেন্স, রাষ্ট্রের দায়িত্ব থাকার পরে একটা যুদ্ধ বিমান কোথায় থেকে উদয়ন হবে, কোথায়, এখানে যেখানে 2 কোটি মানুষের বসবাস ঢাকা শহরে, এখানে একটা যুদ্ধ বিমান উদয়ন হতে পারে না। তাদের রিপোর্টে আসছে যে এইটা ত্রুটিজনিত ঘটনা। তো ত্রুটিজনিত হোয়াট ইজ দিস দিস ইজ নেগলিজেন্স ম্যাটার। এই নেগলিজেন্সের দায়িত্ব নেবে কে? তুমি রাষ্ট্রের দায়িত্বে আছো, তুমি চিফ মার্শাল ইয়ার, তুমি জানো না তোমার এই বিমান, যুদ্ধ বিমানটা এখান থেকে উদয়ন হবে, আর এটা গিয়ে একটা স্কুলে পড়বে, সেখানে নিরীহ শিশুরা, কোমলমতি শিশুরা মারা যাবে। শিশু সহকারে 35 জন মৃত্যুবরণ করেছে, 172 জন পঙ্গু হয়ে গেছে, যারা পৃথিবীতে, যারা জীবনে তার মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াতে পারবে না। এইটা একটা জাতির এই এত বড় দুর্ঘটনা, জাতির সাথে তারা কি প্রতারণা করছে, তারা সাথে সাথে স্টেটমেন্ট করছে যে আমরা এদেরকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দেব। কিন্তু আজ পর্যন্ত এই বাদী এবং সাক্ষীদের সহকারে 35টা মৃত সন্তানের, 35টা মৃত ব্যক্তির, 28টা শিশু সহকারে 35 জনের মৃত পরিবারকে 5 পয়সাও তারা দেয় নাই, নাম্বার 1। নাম্বার 2, তারা রাষ্ট্রে ক্ষমতা থাকার কারণে তাদের ক্ষমতা অপব্যবহার করে সঠিক তদন্ত হয় নাই। সঠিক তদন্ত যদি বেরোয় আসে, আমরা সঠিক তদন্তের জন্য আজকে ন্যায় বিচারের প্রতীক, পবিত্রতার প্রতীক আমরা আদালতের কাছে এসেছি ন্যায় বিচারের প্রার্থনার জন্য। এই বাদী এবং সাক্ষীদেরকে নিয়ে তারা ন্যায় বিচার চাচ্ছে যে এটা কোনো পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা। এটা তদন্ত ইনভেস্টিগেশনের মাধ্যমে বাংলাদেশের বিশাল এখনো অসংখ্য লিগ্যাল এজেন্সি রয়েছে, যে যাহারা তদন্ত করলে প্রকৃত ইতিহাস বেড়ে আসলেই আমরা যাদেরকে এখানে আসামি হিসেবে নিয়েছি প্রত্যেকের বিরুদ্ধেই সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হবে, এটা আমরা বিশ্বাস করি। আমরা সেই কারণে ন্যায় বিচারের সাথে আমরা আজকে আদালতের দ্বারস্থ হয়েছি। আচ্ছা, ট্র্যাজেডির, মাইলস্টোনের ট্র্যাজেডির যে ঘটনা হয়েছে বিগত প্রায় 9-10 মাস হচ্ছে। এই 9-10 মাসের মধ্যে কিন্তু আমরা সরকারের কাছ থেকে কোনো কিছু সহযোগিতা আমরা পাই নাই, বিচারও পাই নাই। তো এটার জন্য আমি সব জায়গায় কিন্তু গিয়েছি, যাওয়ার পর অ্যাপ্লিকেশনও দিয়েছি, কিন্তু সরকারের পক্ষ থেকে আমাদেরকে কোনো সুরাহা করে নাই। তো এই না করার বিধাতে আজকে আমি মামলার বাদী হয়ে এখানে সাক্ষীদেরকে নিয়ে আমি এখানে উপস্থিত হয়েছি আর কি, এই আদালতে। আমার কথা হচ্ছে, ন্যায় বিচার পাওয়ার জন্য আমি কিন্তু আদালতে শরণাপন্ন হয়েছি, কিন্তু এতদিন কিন্তু আমি বিভিন্ন জায়গায় গিয়েছি। যাওয়ার পর ওনারা কিন্তু আমাদেরকে শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে, কিন্তু আশ্বাসের বদলে কিন্তু আমরা নিরাশা পাচ্ছি। আমাদেরকে কোনো খোঁজ খবর নিচ্ছে না। আমরা হয়তো আপনারা বললে বিশ্বাস করবেন না, আমাদের ছেলেদেরকে যে দাফনের টাকা পর্যন্ত আমাদেরকে দেওয়া হয় নাই। তাহলে আমরা কিভাবে যে 5 কোটি টাকা কিভাবে পাবো আমরা? তো সরকারের সদিচ্ছা থাকতে হবে। এখন দেখা যাচ্ছে ইউনূস সরকারও সদিচ্ছা ছিল না, এখন বর্তমান সরকারকেও আমরা জানাইছি, জানানোর পর বর্তমান সরকার বলল আমি দেখব বলে কিন্তু আমাদের কোনো সুরাহা করছে না। কেউ আইনের আওতায় কিন্তু বর্তমানে আসে না। আমার ছেলের নাম হচ্ছে উটেছ্যাং মারমা এরিকসন আর কি, ক্লাস 7, কোর্ট হচ্ছে 1058। না, আমি ন্যায় বিচার শাস্তির জন্য আমি আদালতে শরণাপন্ন হয়েছি। আমি অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতে হবে, এটা সর্বোচ্চ যেটা আইনের মধ্যে যেটা আছে, ভবিষ্যতে যাতে এরকম যাতে না হয় মতো সে আইনটা আমি চাচ্ছি আর কি, ন্যায় বিচার চাচ্ছি।